this 79-year terror campaign. Do this, there's no one doing it. গল্পের শুরুতেই আমাদের একটা কুস্তি প্রতিযোগিতা দেখানো হয়। দর্শকদের মাঝে ড্যানিয়েল কিলার নামে এক ব্যক্তিকে দেখা যায়, যাকে বেশ আতঙ্কিত মনে হচ্ছিল। ঠিক তখনই দুজন বিশেষ এজেন্ট ড্যানিয়েলের দুই পাশে এসে দাঁড়ায়। এরপর তাকে পিস্তল দেখিয়ে সেই স্টেডিয়াম থেকে বাইরে নিয়ে আসে। বাইরে অনেকগুলো এজেন্ট প্রস্তুত ছিল এবং তাদের সাথে ছিল তাদের প্রধান নোয়া স্ক্যানল্যান। নোয়া ড্যানিয়েলকে হুমকি দেয় যে সে যদি সবকিছু তাদের হাতে তুলে না দেয় তবে তারা তার প্রেমিকা জেনকে আঘাত করবে। জেন আসলে তাদের জিম্মায় ছিল এবং এজেন্টরা জেনকে ড্যানিয়েলের সামনে নিয়ে আসে। জেনকে বাঁচাতে ড্যানিয়েল সঙ্গে সঙ্গে নিজের ব্যাগটি তাদের দিয়ে দেয় এবং তারা জেনকে ছেড়ে দেয়। এজেন্টরা ব্যাগটি খুলে পরীক্ষা করতেই ভেতরে এক অদ্ভুত বক্স দেখতে পায়, কিন্তু সেটি ছিল সম্পূর্ণ খালি। এর অর্থ হলো এজেন্টরা ড্যানিয়েলের কাছ থেকে যা চাইছিল তা এই বক্সেই থাকার কথা ছিল, কিন্তু সেখানে কিছুই ছিল না। এর মধ্যে ড্যানিয়েল চুপচাপ নিজের হাতে গ্লাভস পরে নেয় এবং পেছনের পকেট থেকে সেই জিনিসটি বের করে যা নোয়া ও তার দল খুঁজছিল। ড্যানিয়েল জিনিসটি হাতে নেওয়া মাত্রই সবাই ভয় পেয়ে যায়, এমনকি নোয়া তাকে সতর্ক করে বলে সে যেন সেই যন্ত্রটির উপর চাপ না দেয়। এই ভয়ের সুযোগ নিয়ে ড্যানিয়েল তার প্রেমিকা জেনকে সাথে নিয়ে একটি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তারা নোয়ার গাড়ি নিয়েই পালাচ্ছিল, যার কারণে নোয়া খুব সহজেই ট্র্যাক করতে পারবে। পথের মধ্যেই জেন ড্যানিয়েলকে জিজ্ঞেস করে আসলে কি ঘটছে। ড্যানিয়েল জেনকে আশ্বস্ত করে বলে সবকিছু পরে সে বুঝিয়ে বলবে। ড্যানিয়েল একটা অস্থায়ী ফোন ব্যবহার করে হুগো নামের এক ব্যক্তির সাথে যোগাযোগ করে। কথাবার্তা শুনে বোঝা যায় ড্যানিয়েলের ঝুঁকিপূর্ণ কাজটি হুগোর নির্দেশেই করছিল। হুগো ড্যানিয়েলকে জানায় যদিও তাকে শুধুমাত্র যন্ত্র ও তথ্য চুরির দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় এখন তাকে পুরো কাজটি একাই শেষ করতে হবে। হুগো আপাতত তাকে কোথাও লুকিয়ে থাকার পরামর্শ দেয় এবং জানায় সে ব্যাক এন্ডে কাজ করছে। খুব দ্রুতই সে ড্যানিয়েলকে একটা নিরাপদ স্থানে পৌঁছে দেবে। কোথায় লুকাবে সেই বিষয়ে ড্যানিয়েলের কোনো ধারণাই ছিল না। তখন জেন বলে সে একটা জায়গা চেনে। তারা প্রথমে নোয়ার গাড়িটি পরিত্যাগ করে এবং এরপর মনাস্ট্রি অফ সেন্ট ক্লেয়ার নামক আশ্রমে চলে আসে। সেখানকার সন্ন্যাসীরা জেনকে স্বাগত জানান এবং ড্যানিয়েলকেও ভেতরে আসার অনুমতি দেন। এখানে জানা যায় জেন আগে একজন শিক্ষানবিশ সন্ন্যাসিনী ছিল, পরে সে এই জীবন ছেড়ে দেয়, কিন্তু আজকের এই বিপদের দিনে লুকিয়ে থাকার জন্য তার কাছে এই জায়গাটি সবচেয়ে নিরাপদ মনে হয়েছে। অন্যদিকে নোয়া ও তার দলের সদস্যরা তাদের অফিসের প্রধান কার্যালয়ে পৌঁছায়। এরা আসলে ওয়ার্ডেক্স নামের একটা প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিল এবং যে কোনো মূল্যে তাদের ড্যানিয়েলকে খুঁজে বের করতেই হবে। একই সাথে জানা যায় বিশ্বে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে রাশিয়া ও আমেরিকার মধ্যে চরম উত্তেজনা চলছে। পরবর্তীতে জানা যায় ড্যানিয়েল আসলে এই ওয়ার্ডেক্স কোম্পানিরই একজন কর্মী ছিল, এমনকি তাকে সাহায্য করা হুগো এই কোম্পানিরই কর্মচারী। এতে প্রমাণিত হয় ওয়ার্ডেক্স কোম্পানির কিছু কর্মকর্তা এখন প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলে গেছেন এবং তারা পুরো পৃথিবীর সামনে সেই সত্যটি প্রকাশ করতে চান যা ওয়ার্ডেক্স বহু বছর ধরে লুকিয়ে রেখেছে। কোম্পানির তথ্য ঘেঁটে নোয়া বুঝতে পারে হুগো ড্যানিয়েলকে সাহায্য করছে। আশ্রমে ড্যানিয়েল ও জেনের মধ্যে কিছুটা তর্কাতর্কি হয়, কারণ তারা দুজনেই একে অপরের কাছে অনেক কিছু লুকিয়েছিল। যেমন জেন কখনো ড্যানিয়েলকে বলেনি সে আগে সন্ন্যাসিনী হতে চেয়েছিল, আবার ড্যানিয়েলও জেনকে জানায়নি যে সে এমন এক বিপজ্জনক কাজ করছে যার কারণে একটা শক্তিশালী প্রতিষ্ঠান তার পেছনে লেগেছে। ড্যানিয়েল এখন তার অতীতের কিছু কথা প্রকাশ করে। খুব কম বয়সে হ্যাকিংয়ের অপরাধে 8 বছর জেলে থাকতে হয়েছিল তাকে। জেল থেকে বের হওয়ার পর ড্যানিয়েল ওয়ার্ডেক্স কোম্পানিরই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করে, কিন্তু আজকে সে সেই কোম্পানির তথ্যই সে চুরি করেছে যা রক্ষা করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। এই তথ্যগুলো কি তা একটু পরেই জানা যাবে। এরপর কাহিনীর দৃশ্যপট বদলে যায়। মার্গারেট ফেয়ারচাইল্ড নামে এক নারীর উপর আলোকপাত করা হয়, যিনি একটি টেলিভিশন চ্যানেলে আবহাওয়ার সংবাদ পাঠ করেন। মার্গারেট তার প্রেমিক জ্যাকসনের সাথেই থাকেন, যিনি একজন সঙ্গীত শিল্পী। তাদের কথোপকথনে বোঝা যায় তারা প্রায়ই বাসস্থান পরিবর্তন করেন এবং জীবনে কিছুটা স্থায়িত্ব চান। পাশাপাশি মার্গারেট আবহাওয়ার খবর বাদ দিয়ে আরও গুরুত্বপূর্ণ ও জটিল কোনো বিষয়ে সাংবাদিকতা করতে চান। সেদিন সকালে মার্গারেট অফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই তাদের ঘরে একটা কার্ডিনাল পাখি আসে। পাখিটি মার্গারেটের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। মার্গারেটও পাখিটির দিকে তাকায়। কিছুক্ষণ পর জ্যাকসন পাখিটিকে তাড়িয়ে দেয়।
পাখিটি চলে যাওয়ার পরপরই মার্গারেট হঠাৎ অনর্গল রাশিয়ান ভাষায় কথা বলতে শুরু করেন, অথচ তিনি এই ভাষাটি কখনোই জানতেন না। জ্যাকসনের কাছে বিষয়টা অত্যন্ত অদ্ভুত মনে হলেও সে এতে খুব একটা মনোযোগ দেয় না। বাড়ি থেকে বের হয়ে মার্গারেট অফিসের দিকে রওনা হন, কারণ আবহাওয়ার খবরের লাইভ শোর জন্য তার দেরি হয়ে যাচ্ছিল। তাড়াহুড়ো করতে গিয়ে তিনি এত দ্রুত গাড়ি চালাচ্ছিলেন যে ট্রাফিক পুলিশ তাকে থামায়। পুলিশ কর্মকর্তা মার্গারেটকে গাড়ি থেকে নামতে বলেন, কিন্তু মার্গারেট সেই পুলিশ কর্মকর্তার দিকে গভীরভাবে তাকিয়ে হঠাৎ বলতে শুরু করেন, আপনার আজকের দিনটি ভালো যাচ্ছে না, কারণ আপনার স্ত্রী আপনাকে কিছু খারাপ কথা বলেছেন। কিন্তু তিনি আসলে মন থেকে তা বলেননি। আপনাদের ঘরে নতুন সন্তান এসেছে, যে কারণে আপনারা দুজনেই অতিরিক্ত পরিশ্রম করছেন এবং মানসিক চাপে আছেন। চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনাদের দুজনেরই এখন পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। আর হ্যাঁ, বাসায় ফেরার সময় আপনার স্ত্রীর জন্য সেই ভেলভেট কাপকেকটি নিয়ে যাবেন, যার কথা আপনি এখন ভাবছেন। এই সব শুনে পুলিশ কর্মকর্তা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যান, কারণ মার্গারেট আক্ষরিক অর্থেই তার মনের কথা এবং ব্যক্তিগত জীবনের সব সত্য বলে দিয়েছেন। এই ধাক্কায় পুলিশ কর্মকর্তা সেখানে ঠাঁই দাঁড়িয়ে থাকেন, আর মার্গারেট নিজের গাড়ি নিয়ে অফিসের দিকে চলে যান। স্টুডিওতে পৌঁছে মার্গারেট দ্রুত তার স্টুডিওতে একজন কোরিয়ান বিশেষজ্ঞ এসেছিলেন, যিনি কোরিয়ান ভাষায় কথা বলছিলেন। মার্গারেট তার সাথে অনর্গল কোরিয়ান ভাষায় কথা বলতে শুরু করেন, যা সেখানে উপস্থিত সবার জন্য অত্যন্ত বিস্ময়কর বিষয় ছিল। এরপর মার্গারেট নিজের শো করতে যান, কিন্তু ক্যামেরা চালু হতেই তিনি হঠাৎ চুপ হয়ে যান। তারপর তিনি এক অদ্ভুত শব্দ করতে শুরু করেন, যা শুনে মনে হচ্ছিল তিনি কোনো ভিন গ্রহের ভাষায় কথা বলছেন। এই পুরো বিষয়টি সরাসরি টেলিভিশনে প্রচারিত হচ্ছিল। পরিস্থিতি বেগতিক দেখে নিউজ স্টুডিওর কর্মীরা দ্রুত বিজ্ঞাপন বিরতি দিয়ে দেন, তবে ততক্ষণে কিছু অংশ টেলিভিশনে প্রচার হয়ে গিয়েছিল। এর কিছুক্ষণ পরেই মার্গারেট হঠাৎ করে অজ্ঞান হয়ে যান। অন্যদিকে ড্যানিয়েলকে নিয়ে যাওয়ার জন্য হুগোর পাঠানো লোক সান্তিয়াগো চলে আসে এবং জেনও তাদের সাথে রওনা হয়। সান্তিয়াগো তাদের দুজনকে শহর থেকে দূরে খামার বাড়ির মতো একটা এলাকার নিরাপদ আশ্রয়ে রেখে আসে, যেন ওয়ার্ডেক্স কোম্পানির লোকেরা তাদের আর খুঁজে না পায়। সেই গোপন আস্তানায় পৌঁছানোর পরপরই সেখানে অনেক হরিণ ও অন্যান্য পশু পাখি চলে আসে এবং তারা ড্যানিয়েলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ড্যানিয়েলের সাথে এমন ঘটনা প্রায়ই ঘটত। এই পর্যায়ে জেন ড্যানিয়েলকে সবকিছু স্পষ্ট খুলে বলতে বলে। ড্যানিয়েল তার ব্যাগ থেকে একটা ল্যাপটপ এবং অনেকগুলো ড্রাইভ বের করে। সে একটি ড্রাইভ ল্যাপটপে যুক্ত করে আর তার ভেতরের একটা ভিডিও জেনকে দেখায়। ভিডিওটি ছিল 1973 সালের 19 ফেব্রুয়ারির, যেখানে ফ্লোরিডা বিমান ঘাঁটিতে তৎকালীন প্রেসিডেন্ট নিক্সন একজন বড় টেলিভিশন তারকার সাথে দেখা করছিলেন। এরপর তাঁরা এমন একটা গবেষণাগারে যান যেখানে মানুষের মৃতদেহ সংরক্ষণ করে রাখার ব্যবস্থা ছিল, কিন্তু সেই কক্ষগুলোতে মানুষের পরিবর্তে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন রাখা ছিল। ড্যানিয়েল জানায়, মানুষ অনেক আগেই ভিন গ্রহের প্রাণীদের সন্ধান পেয়েছে, কিন্তু এই সত্যটি পৃথিবীর মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হচ্ছে। এই ভিডিওটি বর্তমান সময় থেকে প্রায় 50 বছরেরও বেশি পুরনো। ড্যানিয়েল অন্য ড্রাইভগুলো যুক্ত করে আরও কিছু ভিডিও দেখায়, যেখানে ওয়ার্ডেক্স কোম্পানি এই ভিন গ্রহের প্রাণীদের উপরে নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল এবং কষ্টের কারণে প্রাণীগুলো ছটফট করছিল। জেন এই দৃশ্যগুলো সহ্য করতে পারছিল না। ড্যানিয়েল বলে, আগে সে এই তথ্যগুলো রক্ষা করার কাজ করত, কিন্তু এখন সে পুরো পৃথিবীর সামনে এই সত্য প্রকাশ করতে চায়। সে আরও জানায়, ওয়ার্ডেক্স কোম্পানির ভিন গ্রহের প্রাণীদের প্রযুক্তি নকল করে নিজেদের প্রযুক্তিকে অনেক উন্নত করে নিয়েছে। সব দেখার পর জেন ও ড্যানিয়েলের মধ্যে কিছুটা তর্কাতর্কি হয়। জেন চাইছিল না যে ড্যানিয়েল এই তথ্য সবার সামনে আনুক, কারণ জেন ঈশ্বরে বিশ্বাস করত। তার মনে হয়েছিল মানুষ যদি জানতে পারে যে ভিন গ্রহের প্রাণীরা মানুষের থেকে অনেক বেশি উন্নত এবং শক্তিশালী, তবে হয়তো ঈশ্বরের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে এবং মানুষ এই ভিন গ্রহের প্রাণীদেরই দেবতা ভেবে ভুল করবে। কিন্তু ড্যানিয়েল পরিষ্কার জানিয়ে দেয় সেই এই তথ্য প্রকাশ করবেই, এরপর মানবজাতির যা হওয়ার হোক। এদিকে টেলিভিশনে মার্গারেটের সেই অদ্ভুত আচরণের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং সেটি ওয়ার্ডেক্স কোম্পানির হাতেও পৌঁছায়। নোয়া নির্দেশ দেয় যেন দ্রুত মার্গারেটকে তাদের হেফাজতে নেওয়া হয়। অন্যদিকে স্টুডিওতে অজ্ঞান হয়ে যাওয়ার কারণে মার্গারেট হসপিটালে নিজের মস্তিষ্কের পরীক্ষা করাচ্ছিলেন। মার্গারেটের সাথে তার প্রেমিক জ্যাকসনও ছিলেন। চিকিৎসক জানান, মার্গারেটের কোনো শারীরিক সমস্যা নেই, তবে তার বাবার পার্কিনসন রোগ থাকায় হয়তো মার্গারেটের মধ্যেও প্রাথমিক কিছু লক্ষণ দেখা যাচ্ছে। এই কথা শুনে মার্গারেট খুবই চিন্তিত হয়ে পড়েন এবং তখনই তিনি লক্ষ্য করেন বাইরে কিছু লোক তার জন্য অপেক্ষা করছে। চিকিৎসকের মতেই তারা গোয়েন্দা সংস্থার লোক ছিল, কিন্তু মার্গারেট বুঝতে পারেন যে তারা আসলে ওয়ার্ডেক্স কোম্পানির লোক।
মার্গারেট তাঁদের মনের কথা বুঝে ফেলেন এবং শৌচাগারে যাওয়ার বাহানা করে জ্যাকসনের সাথে হসপিটালে পালিয়ে যান। জ্যাকসন মার্গারেটের এই আচরণে খুবই বিভ্রান্ত ছিলেন। এমনকি মার্গারেট নিজেও বুঝতে পারছিলেন না কিভাবে তিনি মানুষের মনের কথা এভাবে পড়তে পারছেন এবং পৃথিবীর সব ভাষাই তিনি কেন এমন বুঝতে পারছেন। তারা গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ হুগো মার্গারেটকে ফোন করে। হুগো জানায় যে ওয়ার্ডেক্স কোম্পানির লোকেরা তার পিছু ছাড়বে না, তাই তিনি যেন প্রথমেই নিজের ফোনটি ভেঙে ফেলেন এবং মনের নির্দেশনা অনুযায়ী পথ চলতে শুরু করেন। মার্গারেট হুগোকে চিনতেন না, তাও তিনি সেই নির্দেশ মেনে ফোনটি গাড়ির চাকার নিচে ফেলে দিয়ে ভেঙে ফেলেন। এরপরই মার্গারেটের মন তাকে সংকেত দিতে শুরু করে যে তাকে ড্যানিয়েলের সাথে দেখা করতে হবে। মার্গারেট ড্যানিয়েলকে ব্যক্তিগতভাবে চিনতেনই না, তবুও তিনি বুঝতে পারছিলেন ড্যানিয়েল এখন কোথায় আছেন। তিনি জ্যাকসনকে সেই দিকেই গাড়ি চালাতে বলেন। জ্যাকসন এই পুরো বিষয়টিতে বিরক্ত হলেও মার্গারেটের কথা মেনে নেয়। অন্যদিকে নোয়া ওয়ার্ডেক্সের সুরক্ষিত পরীক্ষাগার থেকে ড্যানিয়েলের কাছে থাকা যন্ত্রটির মতোই একটি বেলনাকার যন্ত্র বের করে, যাকে ডাইভিং রড বলা হয়। সেই গবেষণাগারে এই যন্ত্রটি রাখার 3টি জায়গা ছিল, যার মধ্যে 2টি খালি ছিল। এর মানে হলো একটি ডাইভিং রড ড্যানিয়েলের কাছে আছে, একটি নোয়ার কাছে, এবং তৃতীয়টি কার কাছে আছে তা জানা নেই। নোয়া সেই যন্ত্রটি হাতে নিয়ে চাপ দেয় এবং কোম্পানির অন্য কর্মীরা নোয়ার শরীরে বিভিন্ন যন্ত্র লাগিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে শুরু করেন। নোয়া ডাইভিং রডটি হাতে নিয়ে ড্যানিয়েলের একটা ছবির দিকে তাকাতে থাকেন, যেন তিনি দূর থেকেই ড্যানিয়েলের মন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন, কিন্তু কোনো এক কারণে তিনি সফল হতে পারছিলেন না। ড্যানিয়েলকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে নোয়া তার পরবর্তী চেষ্টা চালায় জেনের ওপর। সে জেনের ছবির দিকে তাকিয়ে যন্ত্রটি শক্ত করে ধরে। এবার সে সফল হয় এবং অনেক দূরে খামার বাড়ির নিরাপদ আশ্রয়ে থাকা জেনের মন নিয়ন্ত্রণ করতে শুরু করে। জেন হঠাৎ করে স্তব্ধ হয়ে যায়, যেন নিজের শরীরের উপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই। জেন এই আচ্ছন্নতার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে এবং নিজের হাতের তালুতে একটা ক্রুশ বিধিয়ে দেয়, কিন্তু এই কৌশল বেশি সময় কাজ করেনি। কিছুক্ষণের মধ্যেই জেন নিজের বসার ঘরে নোয়াকে দেখতে পায়। নোয়া জেনের কাছ থেকে ধীরে ধীরে তাদের লুকিয়ে থাকার জায়গার ঠিকানা বের করে নেয়। জেন না চাইতেও পুরো রাস্তার বিবরণ দিয়ে দেয় যে সে কোন কোন সাইনবোর্ড এবং হ্রদ দেখে এখানে এসেছিল। জেনের দেওয়া বিবরণ থেকে ওয়ার্ডেক্স কোম্পানির লোকেরা তাদের সঠিক অবস্থান জেনে যায়। টেলিপ্যাথির মাধ্যমে মন নিয়ন্ত্রণ করার কারণে নোয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছিল এবং তার হৃদস্পন্দন দ্রুত কমে যাচ্ছিল। এমনকি সেই যন্ত্রটি উজ্জ্বল হয়ে আলো ছড়াচ্ছিল। কিন্তু জেনের কাছ থেকে সব তথ্য বের করার আগে নোয়া থামেনি। সে জেনকে একটি ছুরি তুলে নেওয়ার নির্দেশ দেয়, যাতে প্রয়োজনে সে ড্যানিয়েলকে শেষ করার দ্বিধা না করে। এইভাবে ওয়ার্ডেক্স ড্যানিয়েলের গোপন আস্তানার সন্ধান পেয়ে যায় এবং সেখানে তাদের এজেন্টদের পাঠায়। ড্যানিয়েল তখন নিরাপদ আশ্রয়ের বাইরে মাঠে দাঁড়িয়ে স্যাটেলাইট ফোনের মাধ্যমে হুগোর সাথে কথা বলছিল। হুগো তাকে জানায় তার সাথে দেখা করতে মার্গারেট আসছে। এরপর সে মার্গারেটের সেই আলোড়ন তৈরি করা ভিডিওটি ড্যানিয়েলকে পাঠায়। আশ্চর্যজনকভাবে ড্যানিয়েল মার্গারেটের সেই অদ্ভুত ভিন গ্রহের ভাষাটি এমনভাবে বুঝতে পারছিল যেন মার্গারেট ইংরেজিতে কথা বলছে। ড্যানিয়েল জানায় মার্গারেট ভিডিওতে বলছেন, তুমি সেই জিনিসটিকে ভয় পেও না, যার সম্পর্কে তুমি জানো না। ড্যানিয়েল এই ভাষা বুঝতে পারায় হুগো অবাক হয়ে যায় এবং বলে, তোমরা দুজন হুবহু এক প্রকৃতির মানুষ। হুগো জানায় পরদিন সকালে সান্তিয়াগো সেই গোপন আস্তানায় আসবে এবং মার্গারেট এবং ড্যানিয়েলের সাক্ষাৎ করিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক তখনই আমরা দেখি ড্যানিয়েল যে মাঠে দাঁড়িয়েছিল সেখানকার সব ফসল একটা নির্দিষ্ট নকশায় বেঁকে যেতে শুরু করেছে। অন্যদিকে মার্গারেট কোনোভাবেই বুঝতে পারে না যে ওয়ার্ডেক্সের লোকেরা ড্যানিয়েলের আস্তানায় পৌঁছে যাচ্ছে। তিনি জ্যাকসনের ফোন থেকে ড্যানিয়েলের স্যাটেলাইট ফোনে কল করেন। মার্গারেট কোনোভাবে ড্যানিয়েলের নম্বরও জেনে গিয়েছিলেন এবং তিনি ড্যানিয়েলকে বিপদ সম্পর্কে সতর্ক করেন। ড্যানিয়েল দেখতে পায় যে ওয়ার্ডেক্সের অনেক গাড়ি সেখানে চলে এসেছে, তবে সে বাইরে থাকাই কৌশলে তাদের একটা গাড়ি চুরি করে এবং সেটি বাড়ির ভেতরে ঢুকিয়ে জেনকে তুলে নিয়ে পালিয়ে যায়। ওয়ার্ডেক্সের গাড়িগুলো তাদের পিছু নেয়। ঠিক তখনই পেছনের আসনে বসা জেন নোয়ার নিয়ন্ত্রণে চলে যায় এবং ড্যানিয়েলকে আঘাত করার জন্য ছুরি চালিয়ে এগিয়ে আসে, কিন্তু জেন নিজের মনের ওপরে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য ছুরিটি নিজের হাতের তালুতেই বসিয়ে দেয়। এতে জেন পুরোপুরি সজ্ঞানে ফিরে আসে এবং নোয়ার হ্যালুসিনেট সাময়িকভাবে ব্যর্থ হয়। তারা ওয়ার্ডেক্সের গাড়িগুলো থেকে কিছুটা দূরত্ব তৈরি করে, কিন্তু সামনে একটি গিরিখাত ছিল। ড্যানিয়েল ও জেন গাড়ি থেকে নেমে পড়েন এবং অ্যাক্সিলারেটরের উপর একটা পাথর চাপা দিয়ে গাড়িটিকে নিচের জলাশয়ে ফেলে দেন। কিছু সময় পর ওয়ার্ডেক্সের লোকেরা সেখানে পৌঁছে
গাড়িটিকে পানির নিচে দেখতে পায়। তারা ভেবে নেয় যে ড্যানিয়েল এবং জেন পানির পথেই পালিয়ে গেছে, কিন্তু এই দুজন আসলে পাশেই লুকিয়ে থেকে বেঁচে যান। এই পুরো প্রক্রিয়ায় নোয়ার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ সে ড্রাইভিং রড ব্যবহার করে জেনকে নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত শক্তি খরচ করেছিল। এক পর্যায়ে যন্ত্রটি তার হাত থেকে পড়ে যায়। ওয়ার্ডেক্সের অন্য এক কর্মী সেটি স্পর্শ করা মাত্রই হঠাৎ অদৃশ্য হয়ে যান এবং পরক্ষণেই আবারও দৃশ্যমান হন। তবে তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক হয়ে পড়ে। এদিকে জ্যাকসন মার্গারেটের আচরণে অতিষ্ঠ হয়ে হাসপাতালে ফোন করে তাদের অবস্থানের কথা জানিয়ে দেয়। তার মনে হচ্ছিল মার্গারেট মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, কিন্তু মার্গারেট আগে জ্যাকসনের মনের কথা বুঝে ফেলেছিলেন, তাই তিনি গাড়ি নিয়ে একাই পালিয়ে যান। মার্গারেট ড্যানিয়েলের বর্তমান অবস্থান সবসময় বুঝতে পারছিলেন এবং তিনি সেই দিকে এগিয়ে যাচ্ছিলেন। ড্যানিয়েল এবং জেন ইন্ডিয়ানা নামের একটা হোটেলে আশ্রয় নেয়। সেখানে ড্যানিয়েল জেনকে বলে ছোটবেলা থেকেই সে গণিতকে একটা ভাষার মতো দেখতে পায়, আর এই কারণেই সে সাইবার নিরাপত্তায় এত দক্ষ। এমনকি মার্গারেটের সেই ভিডিওর শব্দগুলোকেও সে সংখ্যা হিসেবে শুনতে পাচ্ছে, যা তার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে ইংরেজিতে রূপান্তর করে নিচ্ছে। এটি স্পষ্ট ছিল যে ড্যানিয়েলের মধ্যে বিশেষ কিছু ক্ষমতা রয়েছে, ঠিক যেমনটি মার্গারেটের মধ্যে এসেছে সেই পাখিটিকে দেখার পর। ড্যানিয়েল হোটেলের সব নাম ফলক এবং কার্ড লুকিয়ে ফেলে, যাতে নোয়া পুরোপুরি জেনকে নিয়ন্ত্রণ করলেও জেন জায়গার নাম বলতে না পারে। জেনও নিজের হাত বেঁধে ঘুমাতে যায়, কিন্তু মধ্যরাতে নোয়া আবারও জেনকে নিয়ন্ত্রণ করে। জেন নিজের পা দিয়ে ড্যানিয়েলের কাছে থাকা একটা কাগজ টেনে নেয়, যেখানে হোটেলের নাম ও ঠিকানা লেখা ছিল। এর ফলে নোয়া আবারও তাদের অবস্থান জেনে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই তার দল হোটেলটি ঘিরে ফেলে। সান্টিয়াগো ড্যানিয়েলকে উদ্ধার করতে এলেও পুলিশ বাহিনীর উপস্থিতির কারণে সে কিছুই করতে পারেনি। ড্যানিয়েলের ঘুম ভেঙে গেলে সে জেনকে বাথরুমের পথ দিয়ে পালিয়ে যেতে বলে। ড্যানিয়েল জেনকে সেই ড্রাইভিং রডটি দিয়ে দেয়। জেন সেটি নিয়ে পালিয়ে যায়, কিন্তু ড্যানিয়েল পালাতে পারেনি এবং ওয়ার্ডেক্সের লোকেরা তাকে ধরে ফেলে। তবে ড্যানিয়েলের কাছে সেই যন্ত্রটি না পাওয়ায় তারা তাকে তাদের সুরক্ষিত গবেষণাগারে নিয়ে আসে। মার্গারেটও ততক্ষণে সেই গবেষণাগারের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। এই সময়ের মধ্যেই মার্গারেট নিজের ক্ষমতা খুব ভালোভাবেই ব্যবহার করা শিখে গেছেন। তিনি যে কোনো মানুষের মনের কথা জেনে সেই তথ্য তাদের বিরুদ্ধেই ব্যবহার করছিলেন। এমনকি তিনি মানুষের সামনে এমন কিছু কাল্পনিক দৃশ্য তৈরি করছিলেন, যার ফাঁদে পড়ে লোকেরা মার্গারেটের নির্দেশ মেনে নিচ্ছিল। নিজের এই অলৌকিক ক্ষমতা ব্যবহার করে মার্গারেট সরাসরি সেই কক্ষে পৌঁছে যান, যেখানে ড্যানিয়েলকে বন্দী করে রাখা হয়েছিল। নোয়া সেখানে মার্গারেটকে থামানোর চেষ্টা করে। মার্গারেট নোয়াকে এমনভাবে প্রভাবিত করেন যে নোয়ার চোখে মার্গারেটের জায়গায় তার প্রয়াত স্ত্রী ভেসে ওঠে। ফলে নোয়া মার্গারেটকে আটকাতে পারেন না, কারণ তিনি নিজের স্ত্রীকে কিভাবে থামাবেন। এমনকি তিনি অন্য কর্মীদেরকেও মার্গারেটের উপরে হামলা করতে নিষেধ করেন। মার্গারেট ড্যানিয়েলকে মুক্ত করে নিয়ে যেতে থাকেন। পথে যারাই মার্গারেটকে আটকাতে আসছিল, তারা সবাই মার্গারেটের জায়গায় তাদের কোনো আপনজনকে দেখতে পাচ্ছিল। এই কারণেই কেউই তাদের আটকাতে পারছিল না এবং সবাই একে একে মার্গারেটের পথ ছেড়ে দিচ্ছিল। এরপর মার্গারেট ড্যানিয়েলকে নিজের গাড়িতে বসিয়ে সেখান থেকে চলে যান। গাড়িতে বসে তারা আলোচনা করতে থাকেন যে এই ক্ষমতা তারা কোথা থেকে পেলেন। মার্গারেট জানান তিনি মাত্র গতকালই এই ক্ষমতা পেয়েছেন। একটা পাখিকে দেখার পর থেকেই তার মধ্যে এই পরিবর্তন আসে। ড্যানিয়েল বলে সে যখন 20 বছরের তরুণ এবং কলেজে পড়ত, তখন হঠাৎ আজ থেকে 15 বছর আগে সে গণিত বোঝার এই অসাধারণ ক্ষমতা পেয়েছিলেন। তখন তার মনে হতো কেউ যেন তাকে লক্ষ্য করছে এবং তার সামনেও ঠিক এই কার্ডিনাল পাখিটি এসেছিল। তারা যখন এই বিষয়ে কথা বলছিলেন, তখন একটা রেল ক্রসিংয়ের কাছে তাদের গাড়িটি থামে। ঠিক তখনই ওয়ার্ডেক্সের এক এজেন্ট নিজের গাড়ি দিয়ে তাদের গাড়িকে ধাক্কা দিতে শুরু করে, যেন তাদের গাড়িটি চলন্ত ট্রেনের সাথে ধাক্কা খায়। সে এক প্রকার সফলও হয়েছিল। তাদের গাড়ির সামনের অংশ ট্রেনের সাথে ধাক্কা খায় এবং ট্রেনটি গাড়িটিকে টেনে নিয়ে যেতে থাকে। কিন্তু ড্যানিয়েল ও মার্গারেট কোনোভাবে গাড়ির থেকে বের হয়ে ট্রেনের ওপর উঠে পড়েন। এরপর একটা ফাঁকা অংশ দিয়ে ট্রেনের একটা বগিতে নেমে যান। এই পুরো ঘটনায় মার্গারেট এতটাই ভয় পেয়ে যান যে তিনি কাঁপতে শুরু করেন। মার্গারেটের মনে হচ্ছিল তার হয়তো পার্কিনসন রোগ হয়েছে, কিন্তু আসলে তো তা ছিল না। সব মানসিক চাপ ও অলৌকিক ক্ষমতার অতিরিক্ত ব্যবহারের কারণে এটি ছিল একটি তীব্র আতঙ্কের বহিঃপ্রকাশ। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যে কেউ ভয় পেয়ে যাবে, সেটাই স্বাভাবিক। ড্যানিয়েল সেখানে মার্গারেটকে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে নোয়া ড্রাইভিং রড ব্যবহার করে সরাসরি হুগোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং তাদের দুজনের মধ্যে ভালো মন্দ নিয়ে তুমুল বিতর্ক হয়। হুগো বলেছিল যে ভিন গ্রহের প্রাণীদের এই তথ্য সবার সামনে আসা উচিত। অন্যদিকে নোয়া এই তথ্য গোপন রাখতে চাইছিল,
কারণ সে গত ৩৫ বছর ধরে এই রহস্য রক্ষা করে আসছে। কথাবার্তা স্পষ্ট যে হুগোর সাথে কাজ করা লোকেরাও ওয়ার্ডেক্সের প্রাক্তন কর্মী, যারা নোয়ার বিরুদ্ধে চলে গেছে। তাদের কথোপকথন তখন থেমে যায় যখন ঘরে অন্য একজন মানুষ আসে। নোয়া সেই মানুষের মুখ দেখেই তার সব তথ্য বের করে ফেলে, যেন তাকে নিয়ন্ত্রণ করে হুগোর গোপন অবস্থানের কথা জানা যায়। সিনেমায় আমরা শুরু থেকেই দেখেছিলাম যে হুগোর পেছনে লোকেরা এমনভাবে কাজ করছে যেন তারা একটা বাড়ি তৈরি করছে। তারা কেন এমন করছিল তা একটু পরেই জানা যাবে। আপাতত জেনকে দেখানো হয়, যে লুকিয়েছিল এবং নিজের গির্জার সন্ন্যাসীকে ফোন করেছিল। জেন জিজ্ঞেস করে, ঈশ্বর কি মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, যেহেতু মানুষ তার সেরা সৃষ্টি? এর উত্তরে সন্ন্যাসিনী বলেন, পৃথিবীতে মানুষ ঈশ্বরের সেরা সৃষ্টি হতে পারে, তবে পৃথিবীর বাইরে মানুষের চেয়ে উন্নত সৃষ্টি থাকতে পারে। এই কথা শুনে জেন বুঝতে পারে যে ভিন গ্রহের প্রাণীরাও ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ। তাই এই প্রাণীদের সম্পর্কে পৃথিবীর মানুষের জানা উচিত। মার্গারেট ও ড্যানিয়েল ট্রেন থেকে নেমে পড়েন। সেখানে একটা পাখি তাদের দিকে তাকিয়ে ছিল। তখনই দমকল বাহিনীর একটা গাড়িতে কিছু লোক আসে, যারা আসলে হুগোর পাঠানো মানুষ ছিল। তারা মার্গারেট ও ড্যানিয়েলকে হুগোর কাছে নিয়ে যায় এবং হুগো তাদের স্বাগত জানায়। নিজের অলৌকিক ক্ষমতার কারণে মার্গারেট সেখানে সবার নাম আগে থেকেই জানতেন। সেখানে মার্গারেট দেখতে পান যে তার সামনে একটা বাড়ি হুবহু তৈরি করা হয়েছে। এটি আসলে মার্গারেটের ছোটবেলার বাড়ি ছিল, যা হুগোর লোকেরা সিনেমার শুরু থেকেই তৈরি করছিল। হুগো চেয়েছিল মার্গারেট যেন নিজের স্মৃতি থেকে সেই ঘটনাটি মনে করেন, যে ছোটবেলায় তার সাথে এমন কি ঘটেছিল যার কারণে তিনি এই ক্ষমতা পেয়েছেন। মার্গারেটের বয়স তখন 10 বছর ছিল। তখন থেকে এই ক্ষমতার মধ্যে তিনি ছিলেন, কিন্তু তার সুপ্ত অবস্থায় ছিল। গতকাল কার্ডিয়াল পাখিটি সামনে আসার পর তা সক্রিয় হয়েছে। ড্যানিয়েলের ক্ষেত্রেও এই ক্ষমতা ছোটবেলা থেকেই ছিল, যা 15 বছর আগে কলেজে পড়ার সময় সক্রিয় হয়। প্রশ্ন হলো, এই ক্ষমতা কিভাবে এলো? এর উত্তর মার্গারেটের স্মৃতির ভেতরেই লুকিয়েছিল। মার্গারেট প্রথমে এই উত্তর জানতে চাননি এবং তিনি দৌড়ে সেই কৃত্রিম বাড়িতে চলে যান। সেই বাড়ির প্রতিটি ঘর মার্গারেটের ছোটবেলার ঘরের মতো সাজানো ছিল। মার্গারেটের ঘরটিও হুবহু এক রাখা হয়েছিল। মার্গারেট যখন খুব ছোট ছিলেন তখন তার বাবা মারা যান এবং তিনি সেই বিষয়ে খুব বেশি মনে করতে পারতেন না, কারণ তিনি সেই দুঃখজনক স্মৃতি মন থেকে চেপে রেখেছিলেন। হুগো বুঝিয়ে বলে যে মার্গারেট ও ড্যানিয়েলের এই ক্ষমতা ভিন গ্রহের প্রাণীদের কাছ থেকেই পেয়েছেন এবং তাদের দুজনকে আলাদা দুটি ক্ষমতা দেওয়া হয়েছে। ড্যানিয়েল মহাবিশ্বের ভাষা অর্থাৎ গণিতে পারদর্শী হয়ে উঠেছে, তাই যে কোনো জটিল সমীকরণ সহজেই সমাধান করে ফেলে এবং পৃথিবীর সেরা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হয়েছে। অন্যদিকে মার্গারেট পেয়েছেন মানুষ ও মানুষের ভাষা বোঝার ক্ষমতা, যার কারণেই তিনি পৃথিবীর সব ভাষা বলতে পারছেন এবং মানুষের মনের কথা পড়তে পারছেন। হুগো মার্গারেটকে তার ছোটবেলার কথা মনে করার জন্য রাজি করায় এবং এর জন্য সে মার্গারেটকে একটা ডাইভিং রড দেয়। সিনেমার সেই তৃতীয় ডাইভিং রডটি আসলে হুগোর কাছেই ছিল। মার্গারেট ইতস্তত করে যন্ত্রটি ধরেন এবং ড্যানিয়েল ও মার্গারেটের হাত ধরে। তাদের শরীরে বিভিন্ন পরিমাপক যন্ত্র লাগানো হয়। এরপর সেই ডাইভিং রডের ক্ষমতা ব্যবহার করে মার্গারেট তার ছোটবেলার সেই দৃশ্য মনে করতে পারেন। ঘটনাটি ছিল এমন, মার্গারেটের বয়স যখন 10 বছর ছিল তখন তার ঘরে কিছু পশু পাখি এসে তার দিকে তাকিয়ে থাকত। তাদের মধ্যে সেই কার্ডিয়াল পাখি, একটা হরিণ, একটা শিয়াল এবং একটা জারকুন ছিল। মার্গারেট সেই পশু পাখিদের পিছু পিছু বাইরে চলে যান এবং একটা উজ্জ্বল আলোর দিকে এগিয়ে যান, যা তাকে খুব উষ্ণ অনুভূতি দিচ্ছিল। মার্গারেটের মনে হচ্ছিল তিনি কোনো রূপকথার প্রাসাদে প্রবেশ করেছেন, কিন্তু বাস্তবে তিনি ভিন গ্রহের প্রাণীদের মহাকাশযানে প্রবেশ করেছিলেন। সেই মহাকাশযানের ভেতরে ছোট্ট ড্যানিয়েলও উপস্থিত ছিল। ভিন গ্রহের প্রাণীরা তাদের দুজনের ওপর এক ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছিল, তবে তা ক্ষতিকর ছিল না, বরং তারা পৃথিবীকে আরও ভালোভাবে বোঝার জন্য তাদের দুজনকে এই বিশেষ ক্ষমতা দিয়েছিল। তাদের সেই অলৌকিক ক্ষমতাগুলো কি তা আমরা আগেই জেনেছি। মার্গারেট তার স্মৃতিতে ভিন গ্রহের প্রাণীদের সেই মহাকাশযানের ভেতরে প্রচুর পরিমাণে এই ডাইভিং রড নামের যন্ত্রটি দেখতে পান। সেই যন্ত্রগুলো একটা নির্দিষ্ট নকশায় সাজানো ছিল এবং সেগুলো থেকে আলো বের হচ্ছিল। মূলত এই যন্ত্রগুলোর সাহায্যে ড্যানিয়েল ও মার্গারেটের মধ্যে অলৌকিক ক্ষমতায় স্থানান্তরিত হয়েছিল। এই সত্যটি জানতে পারার পর মার্গারেট পুরোপুরি শান্ত হয়ে যান এবং চারপাশের সবাই খুবই আনন্দিত হয়। কিন্তু এই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি, কারণ তখনই ওয়ার্ডেক্স কোম্পানির লোকেরা সেই গোপন আস্তানায় হানা দেয়। এমন পরিস্থিতিতে মার্গারেট সেই ডাইভিং রডটি শক্ত করে ধরে নিজের অলৌকিক ক্ষমতা ব্যবহার করেন। এই শক্তির সাহায্যে তিনি ওয়ার্ডেক্সের লোকদের চোখ বেঁধে দেন, অর্থাৎ ওয়ার্ডেক্সের লোকেরা সেই জায়গায় পৌঁছালেও মার্গারেট এবং হুগোর দলবলকে দেখতে পাচ্ছিল না, যেন তারা সবাই অদৃশ্য হয়ে গেছেন। ওয়ার্ডেক্সের লোকদের কাছে তাপ পরিমাপক যন্ত্র ছিল,
যা নির্দেশ করছিল যে ভেতরে 40 জনের বেশি মানুষ উপস্থিত আছে, কিন্তু তাদের সামনে শুধু একটা খালি গুদামঘরই দৃশ্যমান ছিল। মার্গারেট তার ক্ষমতা দিয়ে এমন একটা দৃষ্টিভ্রম তৈরি করেছিলেন যে শত্রুপক্ষ কিছুই দেখতে পাচ্ছিল না। তবে এত উচ্চমাত্রায় শক্তি ব্যবহারের কারণে যন্ত্রটি এবং মার্গারেট দুজনেই তাদের সীমার শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছিলেন। তাই মার্গারেট হুগো তার লোকদের দ্রুত সেখান থেকে চলে যেতে বলেন। তারা অদৃশ্য অবস্থাতেই একটা দমকলের গাড়িতে চড়ে রওনা হয়। ওয়ার্ডেক্সের লোকেরা শুধু গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছিল এবং গাড়িটি যখন তাদের গাড়িতে ধাক্কা দিয়ে চলে যায় তারা কেবল সেই আঘাতটি অনুভব করতে পেরেছিল। শত্রুপক্ষের কিছু লোক সামনে এগোতে গিয়ে অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল। অবশেষে হুগোর দল ড্যানিয়েল ও মার্গারেট সেই অদৃশ্য দমকলের গাড়িতে করে পালিয়ে যেতে সক্ষম হন। অতিরিক্ত শক্তি ব্যবহারের কারণে সেই ডাইভিং রডটি পুড়ে কালো হয়ে একসময় নষ্ট হয়ে যায়। তারা সরাসরি মার্গারেটের টেলিভিশন স্টুডিও KCX-এ চলে যান। তাদের পরিকল্পনা ছিল সরাসরি সম্প্রচারের মাধ্যমে পুরো পৃথিবীর সামনে ভিন গ্রহের প্রাণীদের সত্য তুলে ধরা। মার্গারেট স্টুডিওর কর্মীদের নিজের নিয়ন্ত্রণে নিয়ে লাইভে যাওয়ার প্রস্তুতি শুরু করেন। অন্যদিকে ড্যানিয়েল নিয়ন্ত্রণ কক্ষে গিয়ে সব ড্রাইভ জমা দেয় যেগুলোতে ভিন গ্রহের প্রাণীদের ভিডিও প্রমাণ ছিল। ড্রাইভগুলো সম্প্রচারের জন্য প্রস্তুত করা হয়। স্টুডিওর কর্মীরা বিশ্বের অন্য বড় বড় সাংবাদিককেও জানিয়ে দেয় যে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রচার করতে যাচ্ছে, যাতে সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যম একযোগে এই খবরটি দেখতে পারে। কিন্তু তারা লাইভে যাওয়ার আগেই ওয়ার্ডেক্সের লোকেরা সেখানে পৌঁছে স্টুডিওর বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। স্টুডিওতে জরুরি বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর ছিল, কিন্তু শত্রুপক্ষ সেটিও বন্ধ করে দেয়। বিদ্যুৎ না থাকলে সংবাদ প্রচার করা অসম্ভব। হুগো, ড্যানিয়েল ও মার্গারেট চারিদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়েন এবং তাদের পরিকল্পনা ব্যর্থ হওয়ার উপক্রম হয়। স্টুডিওতে ওয়ার্ডেক্সের অনেক লোক জড়ো হয়। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে জেন বেরিয়ে আসে এবং মার্গারেটের হাতে তার কাছে থাকা ড্রাইভিং রডটি তুলে দেয়। মার্গারেট সেই ড্রাইভিং রডের শক্তি ব্যবহার করে স্টুডিওতে বিদ্যুৎ ফিরিয়ে আনেন এবং খবরটি সরাসরি সম্প্রচার হতে শুরু করে। এই পর্যায়ে নোয়া নিজের পরাজয় স্বীকার করে নেয় এবং চুপচাপ বসে সম্প্রচার দেখতে থাকে। মার্গারেট পৃথিবীর মানুষকে জানাতে শুরু করেন যে ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্ব সত্য। 1973 সাল থেকে ওয়ার্ডেক্স নামের একটা কোম্পানি এই প্রাণীদের উপর নির্মম পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে এবং তাদের উন্নত প্রযুক্তির নকল করছে। এরপর ড্যানিয়েলের আনা ড্রাইভের ভিডিওগুলো একে একে পর্দায় দেখানো হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বিশ্বের সব বড় সংবাদ মাধ্যম এই খবরটি লুফে নেয় এবং সব জায়গায় কেবল এই ব্যবস্থাপনাই চলতে থাকে। এই খবর দেখে মানুষ ক্ষণিকের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনার কথা ভুলেই যায়। অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে এই ভিডিওগুলো AI দিয়ে তৈরি করা কিনা, কিন্তু এত বিপুল পরিমাণ প্রমাণ একসাথে আসায় তা কৃত্রিম বলে উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। এই ভিডিওগুলোতে বিখ্যাত রজওয়েল ঘটনা সহ অনেক ঐতিহাসিক ঘটনার গোপন নথি ছিল, যা প্রমাণ করে যে ভিন গ্রহের প্রাণীদের সত্য বহু বছর চেপে রাখা হয়েছে। আজকের দিনটিই ছিল সেই ডিসক্লোজার ডে বা সত্য প্রকাশের দিন। গল্পের শেষ মুহূর্তে একটা বড় চমক আসে। হুগো ওয়ার্ডেক্সের গবেষণাগার থেকে একটা জীবিত ভিন গ্রহের প্রাণীকেও চুরি করে এনেছিল এবং সেটিকে সে সরাসরি স্টুডিওতে হাজির করে। এর ফলে AI দিয়ে ভিডিও তৈরির সব দাবি নাকচ হয়ে যায়, কারণ মানুষ সরাসরি পর্দায় একটা জীবন্ত ভিন গ্রহের প্রাণীকেই দেখতে পাচ্ছিল। সেই প্রাণীটি উঠে দাঁড়ায় এবং ড্যানিয়েল ও মার্গারেটের দিকে তাকায়। সে ড্যানিয়েলের কানে নিজের ভাষায় কিছু একটা বলে। ড্যানিয়েল সেই কথাটি মার্গারেটকে জানায়। মার্গারেট মুচকি হেসে ক্যামেরার সামনে গিয়ে বলেন, শুনুন, এর অর্থ হলো ভিন গ্রহের প্রাণীরা মানবজাতিকে কি বার্তা দিতে চায় মার্গারেট এখন সেইটাই পুরো পৃথিবীকে জানাবেন। আর এখানেই মুভিটি শেষ হয়। আপনাদের কি মনে হয়, সত্যিই কি ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনের কোনো অস্তিত্ব আছে? আর আমরা কি খুব শীঘ্রই তার দেখা পাবো? জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ।